হ্যালো, সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের অনলাইন ক্লাসে আমি দ্বিতীয় অধ্যায় থেকে কিছু আলোচনা করব। তোমাদের শওকত স্যার তোমাদেরকে HTML নিয়ে পড়াচ্ছে, এটা ভালো করে পড়বে। আর দ্বিতীয় অধ্যায়ে আমি কিছু আলোচনা করি। দ্বিতীয় অধ্যায় থেকে সবসময় প্রশ্ন হয়, কিন্তু দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো উত্তর করতে গিয়ে দেখা যায় যে স্টুডেন্টরা সঠিক পয়েন্টে উত্তরগুলো করতে পারে না। এর জন্য যে সমস্যাটা হয় সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় কিন্তু কেউ পড়ে না। আর দ্বিতীয় অধ্যায়টাও কিন্তু অত্যন্ত প্র্যাকটিক্যাল। যেমন বাসা বাড়িতে যে তোমরা ওয়াইফাই ব্যবহার করো, এখানে যে নেটওয়ার্কিং ব্যবস্থা করা হয়, এটা কিন্তু দ্বিতীয় অধ্যায় অন্তর্ভুক্ত। দেখা যায় যে নেটওয়ার্কিং এর কাজগুলা সাধারণত ওই কর্মচারীরা, ওই প্রতিষ্ঠানের যারা নেটের বিজনেস করে তাদের লোকজনরা করে দেয়, নিজেরা কেউ খুব একটা বুঝেও না, পারেও না। কিন্তু এই বিষয়ে আলোচনা করতে গেলে তোমাদের ওই জিনিসগুলো বুঝতে হবে। তবে জানলে ভালো করে বলা যায়, এবং সেটা শুনলে তুমি ভালো করে ধারণাও নিতে পারবে। যখন নিজে কাজ করবে তখন দেখবে যে তোমার ধারণা মিলে গেছে। সেই জন্য তোমাদের আলোচনা করবো। আমি একবারে প্রথমেই তোমাদের কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, সেই জিনিসগুলো আমি আগে এখানে লিখি, তারপরে তোমরা ধারাবাহিকভাবে সেটার আলোচনা শুনবে। এক নাম্বার, নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক কি? দুই নম্বর হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট কি? নেটওয়ার্কে তথ্য আদান প্রদান। 4 নম্বর, নেটওয়ার্কের উপাদান। এই 4টা জিনিস নিয়ে তোমাদেরকে আমি কথা বলবো। প্রথম হচ্ছে নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক বলতে এক কম্পিউটারের সাথে আরেক কম্পিউটারের সংযোগ তার দিয়ে অথবা তার বিহীনভাবে, যেখানে তথ্য আদান প্রদান করা যায়, এটা আমরা নেটওয়ার্ক বুঝি। তো এটা পরীক্ষায় সুন্দর করে সংজ্ঞা আকারে বলতে গেলে তুমি বলবে একাধিক কম্পিউটারের ভিতরে তার অথবা তার বিহীন তথ্য আদান প্রদানের জন্য যে সংযোগ ব্যবস্থা করা হয় তাকেই আমরা নেটওয়ার্কিং বলি বা নেটওয়ার্ক বলি। এই নেটওয়ার্ক দুইটি কম্পিউটারের মধ্যে হতে পারে, 4টি কম্পিউটারে হতে পারে, অথবা অনেকগুলি কম্পিউটারের ভিতরেও হতে পারে। একটি ঘরের ভিতরেও কয়েকটি কম্পিউটারে এই সংযোগ করা যায়। একটি কম্পিউটারের কাজ সবগুলা কম্পিউটারে যাবে, অথবা সবগুলা কম্পিউটারের কাজ একটি কম্পিউটারে জমা হবে। এই ধরনের ব্যবস্থা একটি ঘরের ভিতরেও করা যায়। আবার একটা অফিসের মধ্যেও কিন্তু নেটওয়ার্কিং ব্যবস্থা করা যায়। একতলায় কয়েকটা কম্পিউটার, দ্বিতীয় তলায় কয়েকটা কম্পিউটার,
তৃতীয় তলায় কয়েকটা কম্পিউটার, চতুর্থ তলায় একটি কম্পিউটার প্রয়োজন অনুসারে রাখা হয়েছে, এবং সবগুলি কম্পিউটারের ভিতরে যেন একে অন্যের সাথে তথ্য আদান প্রদান করতে পারে সেই ব্যবস্থাও আমরা নেটওয়ার্কিং এর মাধ্যমে করতে পারি। কিন্তু আবার এমনও আছে, এক প্রতিষ্ঠানের সাথে অন্য আরেক প্রতিষ্ঠানের নেটওয়ার্কিং ব্যবস্থা, এক এলাকার সাথে অন্য এলাকার নেটওয়ার্কিং ব্যবস্থা, এইভাবে বিশ্বব্যাপী যে নেটওয়ার্কিং এর ব্যবস্থা সেটাকে আমরা বলি ইন্টারনেট। বিশ্বব্যাপী নেটওয়ার্কিংকেই আমরা বলি ইন্টারনেট। সংক্ষেপে এক কথায় বলতে গেলে বিশ্বব্যাপী নেটওয়ার্কই হলো ইন্টারনেট। নেটওয়ার্কে তথ্য আদান প্রদান করার একটা বিষয় তোমাদের বইয়ে দেখবে ছবি দিয়ে দেওয়া আছে, একটি কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডাটা কিভাবে যায়। যে শক্তি আমরা চোখে দেখি না সেটাকে আমরা সিগন্যাল বলি। যেমন এই ধরনের এটা একটা সিগন্যাল, এটা একটা শব্দের সিগন্যাল হতে পারে। শব্দ এক প্রকার শক্তি, আমরা দেখতে পাই না। আবার এটা ইলেকট্রিসিটির সিগন্যাল হতে পারে। ইলেকট্রিসিটি অনেক শক্তিশালী একটি জিনিস, তোমরা জানো, আমরা অনেক কাজে ব্যবহার করি, কিন্তু এই শক্তিটা দেখা যায় না। এটার পরিমাণটাকে আমরা এরকম একটি সিগন্যাল দ্বারা প্রকাশ করি। তারপরে আলোক শক্তিকেও আমরা সিগন্যাল দ্বারা প্রকাশ করি। এখানে আমরা সাধারণত ছবি, তারপরে ছবি কিভাবে তৈরি হয়, শব্দ কিভাবে তৈরি হয়, এই সবগুলি এই সিগন্যালের মাধ্যমে আমরা ব্যবহার করব, বা বইয়ে তোমাদের দেওয়া আছে। নেটওয়ার্কের উপাদানের ভিতরে পড়ছে হচ্ছে কম্পিউটার, তারপরে তোমার তার, তারপরে ইন্টারনেট ব্যবস্থা, তারপরে মানুষ যে কম্পিউটার পরিচালনা করে, এইগুলো পড়ছে নেটওয়ার্কের উপাদান। এইগুলা বই থেকে তোমরা পড়বে। এখন আমি 3 নাম্বার যেটা বিস্তারিত তোমাদেরকে বলতে হবে, নাম্বার 3, কিভাবে তথ্য আদান প্রদান করে। এটা দেখো, একবার মনোযোগ দিয়ে জিনিসটা দেখলে তোমরা এটা কিন্তু প্রশ্নের উত্তরটা লিখতে পারবে, আর না বুঝে এটা রিডিং করে মুখস্থ করতে পারবে না। এখানে ধরো একটি কম্পিউটার আছে, পিসি 1, এই অন্য এলাকায় আরেকটা পিসি 2 আছে। এখানে যদি শব্দ উৎপন্ন হয় তাহলে এটাকে আমরা বলবো সোর্স কম্পিউটার। সোর্স কম্পিউটার থেকে এখানে শব্দ আসবে, এটাকে আমরা বলবো রিসিভার কম্পিউটার। অর্থাৎ সোর্স কম্পিউটার থেকে শব্দ রিসিভার কম্পিউটারে কিভাবে যায়। শব্দ সাধারণত শব্দের এই সিগন্যালটা যায়, এই সিগন্যালটা এখানে আসবে, সেম আসবে। এই সিগন্যালটা সাধারণত বিভিন্ন দেয়াল বা বাসা বাড়ির মাধ্যমে বা গাছপালার মাধ্যমে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে শব্দের সেমনেসটা থাকবে না, অর্থাৎ একই রকম থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে, সেটার সাথে নয়েজ সংযুক্ত হবে, একটি কথা অস্পষ্ট হয়ে যাবে। তাই এটার ব্যবস্থা এমন ভাবে করা হয়েছে, তোমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ছোট ক্লাসে পড়েছ, তার ভিতরে একটা স্তর ছিল যেটা হচ্ছে তোমার
আয়ন মণ্ডল, সবচেয়ে উপরের স্তর হচ্ছে আয়ন মণ্ডল। এখান থেকে রিসিভার থেকে শব্দটা প্রথম হবে, ট্রান্সমিট হবে। প্রথম একটা মডেম থাকবে, একটা মডেম। মডেম থেকে শব্দ, মডেম শব্দ রিসিভ করে, আবার মডেম শব্দ ট্রান্সমিট করে। সেই জন্য এটা ট্রান্সমিট করাকে বলে মডুলেশন। না, ট্রান্সমিটারটা এখানেই থাকবে, ট্রান্সমিটার। ট্রান্সমিটার যখন এই সিগন্যালটাকে পাঠাবে, আমাদের শব্দের সিগন্যালে ফ্রিকোয়েন্সি বা শক্তি অনেক কম। ফ্রিকোয়েন্সি বা শক্তি কম থাকে। এটাকে দূরে পাঠানো যায় না, অত্যন্ত কাছে পাঠানো যায়, দূরে পাঠানো যায় না। দূরে পাঠানোর জন্য এটার সাথে আরেকটা এসি সিগন্যাল মিক্সচার করা হয়, এটা ডিজিটাল সাইন। এটা লিখতে হবে এইভাবে, এটা হচ্ছে ডিজিটাল সাইন। এখানেও থাকবে হচ্ছে তোমার ডিজিটাল সাইন। আমরা যে শব্দটা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠাই, মোবাইল থেকে পাঠাই, এটাকে ডিজিটাল আকারে যায়। কিন্তু এই ডিজিটাল সাইনগুলো অনেক দূরে পাঠানো যায় না। সেই জন্য এই মডেম কি করবে, শক্তিশালী একটি এসি সিগন্যাল, অ্যানালগ এসি সিগন্যাল আমরা বলি অ্যানালগ, শক্তিশালী একটি অ্যানালগ সিগন্যালের সাথে মিশিয়ে মিক্সচার করে পাঠাবো। এটা আমরা মিক্সচার করব হচ্ছে এই মডেমের মাধ্যমে। মডেম অ্যানালগ শব্দের সাথে ডিজিটাল শব্দকে একত্রিত করে। আবার মডেম ডিমডুলেশন, উল্টা কাজও করে। তোমার অ্যানালগ আর ডিজিটাল সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালটাকে আলাদা করে। এইটা করার পর এইটা আয়ন মণ্ডল দিয়ে চলে যাবে। আয়নোস্ফিয়ার, আয়ন মণ্ডল দিয়ে এটা চলে যাবে, অ্যানালগ সিগন্যালের সাথে মিশিয়ে সেটা আয়ন মণ্ডলে চলে যাবে। আয়ন মণ্ডল থেকে এই পিসিতে সংযুক্ত রিসিভার রিসিভ হওয়ার আগে এখানে আরেকটা মডেম সংযুক্ত থাকবে। এ কি করবে, ডিমডুলেট করবে। ডিমডুলেট করলে এখান থেকে এই যে সিগন্যালটা এটার সাথে মিক্সচার হয়েছে, এইটা এখানে আলাদা হয়ে যাবে। ডিজিটাল সিগন্যালটা আলাদা হওয়ার পর এখানে কম্পিউটারের রিসিভার এটা রিসিভ করবে। এই যে তোমার প্রসেস, এইভাবেই তোমার তথ্য আদান প্রদান করে। ঠিক এইভাবেই তোমার তথ্যটা আদান প্রদান করা হয়। বিষয়টি আবার খেয়াল করো, আমরা প্রথম কি বললাম, যে এক কম্পিউটারের সাথে আরেক কম্পিউটারের তার দিয়ে বা তারবিহীন ভাবে সংযুক্ত করা কে বলা হয় নেটওয়ার্ক। ব্র্যাকেটে দিয়ে দিবে তথ্য আদান প্রদান করার জন্য।
তথ্য আদান প্রদানের জন্য এক কম্পিউটারের সাথে আরেক কম্পিউটারকে তার দিয়ে অথবা তার বিহীনভাবে সংযুক্ত করাকে বলা হয় নেটওয়ার্কিং। তারপরে বিশ্বব্যাপী কম্পিউটারের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে আমরা বলবো ইন্টারনেট। তারপরে আমরা পড়ছি ইন্টারনেটের বিভিন্ন উপাদানগুলো কি লাগে। একটি ডিভাইস লাগবে, কম্পিউটার অথবা মোবাইল। তারপরে সংযুক্ত করার জন্য তার লাগতে পারে, অথবা তার ছাড়া হইলে সেখানে আমাদের লাগবে রাউটার, সুইচ ইত্যাদি। তারপরে লাগবে ইন্টারনেট সংযুক্ত নেটওয়ার্কিং। তারপরে আমাদের আরেকটি বিষয় লাগবে, সেটা হচ্ছে হিউম্যান, মানুষ লাগবে। এটা পরিচালনা করার জন্য মানুষের দরকার। তৃতীয় যে বড় প্রশ্ন আপনাকে যেটা বলি, ঘ নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে তথ্য আদান প্রদান কিভাবে করা হয়। মানে এক জায়গা থেকে, ঢাকা থেকে চিটাগাং বা চিটাগাং থেকে ঢাকায়, এই দূর দূরান্তে কিভাবে তথ্য আদান প্রদান করা হয়। তখন আমরা একটা পিসি থেকে যদি তথ্য আদান প্রদান করি, যেই পিসি থেকে তথ্য দেওয়া হয় সেটাকে আমরা বলি সোর্স কম্পিউটার। সোর্স কম্পিউটারে, প্রতিটি কম্পিউটারে নেটওয়ার্কিং এর ব্যবস্থা করলে যে নেটওয়ার্ক কার্ড লাগানো হয়, নেটওয়ার্ক কার্ড, এনআইসি কার্ড বলে, ওইটা আমি পরে পড়াবো। এনআইসি কার্ড যে লাগানো হয় সেটার ভিতরে রিসিভার এবং ট্রান্সমিটার দুইটাই সংযুক্ত থাকে। আমাদের মোবাইলেও রিসিভার ট্রান্সমিটার দুইটাই সংযুক্ত থাকে। কেন? কারণ আমরা মোবাইল দিয়ে ডেটা রিসিভ করি, আবার মোবাইল দিয়ে যখন কথা বলি তখন সেটা অন্য জায়গায় যায়, তখন সেটাকে আমরা ট্রান্সমিট করি। তাই প্রথমেই থাকে হচ্ছে রিসিভার এবং ট্রান্সমিটার। কম্পিউটারের এনআইসি কার্ডের ভিতরেও প্রথম থাকে ট্রান্সমিটার রিসিভার দুইটাই। তাহলে সোর্স কম্পিউটার থেকে ট্রান্সমিটার কি করে ডিজিটাল সিগন্যাল, ধরুন একটি গান বা আমাদের কথা, আমি এটা একটি একর দেখাইছি, কথা তোমার ট্রান্সমিট করবে। ট্রান্সমিট করলে এই ডিজিটাল সিগন্যালটা বেশি দূর যেতে পারে না, ঢাকা পর্যন্ত যেতে পারবে না, বাতাসে সেটা নষ্ট হয়ে যাবে। আমি যেটা বললাম ক বললে আর ক থাকবে না, সেটা অন্য নয়েজ বা অন্য একটা শব্দ হয়ে যাবে। যদি সেম শব্দটা পাঠাতে চাই তাহলে কি করতে হবে, একটা মডেম থাকে, মডেমের কাজ দুইটি, অ্যানালগ আর ডিজিটাল মিক্সচার করা, এটাকে বলা হয় মডুলেশন। আবার অ্যানালগ এবং ডিজিটাল সাইন আলাদা করা, এটাকে বলা হয় ডিমডুলেশন। প্রতিটি মডেমেই দুইটা জিনিসই একসাথে থাকে। মডুলেশন ডিমডুলেশনের জন্য একই ব্যবস্থা করা থাকে। রিসিভার কম্পিউটার কি করে, এই ডিজিটাল সিগন্যালটাকে একটি এসি বা অ্যানালগ সিগন্যাল, যেটা শক্তি বেশি, এটার সাথে মিশ্রিত হয়ে সেটা এই মডেমে করে মিশ্রিত হওয়ার পর এটা আয়োনোস্ফিয়ার দিয়ে, অর্থাৎ বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তর দিয়ে এটা যায়। যদি আমরা খুবই তাড়াতাড়ি সেকেন্ডের মধ্যে আরেকজনের কথা শুনতে পারি, কিন্তু এই সেকেন্ডের মধ্যেই কিন্তু এই কাজ হয়ে যায়। শব্দটি আয়োনোস্ফিয়ারে চলে যায়, বা আয়ন মণ্ডল দিয়ে শব্দটি চলে যাওয়ার পরে দ্বিতীয় যে রিসিভার কম্পিউটার, সেখানে আসার আগে আরেকটি মডেম সংযুক্ত থাকে। সেই মডেম কি করে, আমাদের এই অ্যানালগ আর ডিজিটাল সাইন থেকে শুধু ডিজিটাল সাইনটাকে আলাদা করে। তাই আমরা বলি যে দ্বিতীয় মডেমটি কি করে, শব্দটিকে ডিমোডুলেট করে, অর্থাৎ ডিজিটাল শব্দটাকে আলাদা করে ফেলে। আলাদা করে ফেলার পরে কম্পিউটারের এনআইসি কার্ডে যে রিসিভার থাকে সেই শব্দটাকে রিসিভ করে এবং মাইক্রো প্রসেসরের কাজের মাধ্যমে সেটা আমাদের মনিটরের মধ্যে দেখা যায়। ঠিক আছে, এইভাবে শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান করে। আশা করি তোমরা বিষয়টি ভালো করে বুঝতে পারছো।
তোমরা আজকে যদি বই পড়ে দেখো তাহলে দেখবে যে আমার কথার সাথে বইয়ের কথার যখন মিল পাইবা তখন জিনিসটা আরো ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে এবং মাঝে মধ্যে পড়লেই সেটা মনে থাকবে, একবার রিডিং করলেই মনে থাকবে। এই তোমাদের দ্বিতীয় অধ্যায়, এখানে গাণিতিক বিষয় নাই বিধায় ছেলে মেয়েরা এখানে বেশি সময় দেয় না, পড়ে না, কিন্তু এখানে কিন্তু বোঝার বিষয়টা অত্যন্ত বেশি আছে। এখানে আরো বইয়ের পাতাগুলো উল্টায় দেখো, অনেক ছবি আছে, অনেক কিছু আছে। এখানে আছে স্পেকট্রামের ছবি, এখানে আছে বর্ণালিমিতির ছবি, এখানে দেখবা যে তোমার মাইক্রো ম্যাক্রো ইত্যাদি ছবি, তারপরে তোমার কিভাবে আয়ন মন্ডল থেকে ভূপৃষ্ঠে শব্দ আসে, এইগুলো ছবি বিস্তারিত বইয়ের অন্যান্য পেজে আলোচনা আছে। তারপরে আমাদের প্র্যাকটিক্যালি আরো জিনিস, এনআইসি কার্ডের ছবি আছে, তারপরে তোমাদের নেটওয়ার্ক কার্ড যেটাকে বলি, তারপরে আরো কিছু এখানে বিষয় আছে। ম্যাক অ্যাড্রেস কি জিনিস তোমাদের মোবাইলে সবারই আছে, কিন্তু তোমরা বের করতেও পারো না, অনেকে পারো, আবার অনেকে সেটা বের করতেও পারো না, সেটাও বুঝেও না। আর যদি বলা হয় ম্যাক অ্যাড্রেস কয় ডিজিটের, বলতেও পারো না, ইত্যাদি জানার বিষয়গুলো অনেক। এই জিনিসগুলো আমরা হাতে নিয়ে ঘুরি কিন্তু আমরা জানি না। তাই এই বিষয়টাকে তোমরা সবাই অত্যন্ত গুরুত্ব দিবে, এটা আমি তোমাদেরকে বললাম। তোমরা এই দ্বিতীয় অধ্যায়টাকে অনেক গুরুত্ব দিবে, এটা অত্যন্ত প্র্যাকটিক্যাল। এটা আমরা একটা মোবাইল নিয়ে পকেটে নিয়ে ঘুরি, অথচ মোবাইলে আইপি অ্যাড্রেস আছে, ম্যাক অ্যাড্রেস আছে, এইগুলো নিয়ে আমাদের ধারণা নাই। মোবাইল ডিস্টার্ব হলেই আমরা মিস্ত্রির কাছে চলে যাই, নিজেরা কিছু করতে পারি না। এইসব জ্ঞান বুদ্ধির অভাবে কিন্তু এটি হয়। মোবাইলের একটি অ্যাপস তোমরা তৈরি করতে পারো না, নানান কারণে। এইগুলা কিন্তু এত জটিল না, অনেক স্টুডেন্টরাই এগুলো তৈরি করতেছে। আশা করি তোমরা ভালো করে এই দ্বিতীয় অধ্যায়টি পড়বে। আমরা এরপরে দ্বিতীয় অধ্যায়ের ওই যে নেটওয়ার্কের প্রকারভেদ পড়বো। দ্বিতীয় অধ্যায়ের নেটওয়ার্কের প্রকারভেদটা আমরা রিভিশন দেব। তাহলে ধন্যবাদ তোমাদেরকে। আমার এই ক্লাসটি যারা মনোযোগ দিয়ে দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস করার জন্য তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। আর একটু বই পড়বে ফাঁকে ফাঁকে। বই যদি হাতে নিয়ে পড়তে ইচ্ছা না করে, মোবাইলের ভিতরে পিডিএফ বই নামিয়ে নেবে, ফাঁকে ফুঁকে তুমি শুয়ে শুয়ে সেটা পড়বে। আরেকটা ব্যাপার, সবাই কিন্তু অত্যন্ত স্বাস্থ্য সচেতন থাকতে হবে। একসাথে ঘোরাঘুরি করো, এটা আমি দেখি প্রায়। এই একসাথে ঘোরাঘুরিটা এখন করবে না। ভারতের অবস্থা অত্যন্ত ভয়াবহ। এই বাংলাদেশে এটা চলে আসলে আমাদের কিন্তু আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। গরিব দেশ আমাদের, প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নাই। দল বেঁধে যে বাসায় একসাথে বসে হরিদুল্লাহ কোনো করার দরকার নাই। গার্জেনদেরকে এই ব্যাপারে সচেতন করবা তোমরা। তোমাদের জন্য অফার থাকলো, তোমরা ডায়েরিতে মোবাইল নাম্বার আছে, নিজে পড়বা, যেটা বুঝো না ফোন করে জিজ্ঞাসা করবা, সলিউশন দেওয়া যাবে। মেসেঞ্জারে নোট পর্যন্ত তোমাদেরকে দেওয়া যাবে। ফেসবুকে নোট চাও, তোমাদেরকে লিখে নোট পর্যন্ত দেওয়া যাবে। তাহলে প্রশ্নই ওঠে না দল বেঁধে তুমি বাড়িতে বাড়িতে যে প্রাইভেট পড়া। ঠিক আছে, স্বাস্থ্যবিধি মেনে চলবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। সার্টিফিকেট